হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত। এই সুন্দর ন্যাশনাল পার্কে ঘুরতে অনেক টুরিস্ট আসেন, কিন্তু যদি আপনারা এখানে আসার ব্যাপারে ভাবেন তাহলে আপনার সঙ্গে একটা বাইনোকুলার নিশ্চয়ই নিয়ে আসবেন। শুনতে পাচ্ছিস? কি শুনছিস না? না, কিছু না। আচ্ছা, আপনাদের এখানে ট্রেকের একটা ইউএসপি বলি কি, এখানে অনেক ডেঞ্জারাস প্রাণী আছে, লাইক লায়ন্স, প্যান্থার্স, স্নেকস, আর এদের জন্যই আরে কি বলছে? এখানকার ট্রেক। মন্টি ভাই, আরো থ্রিলিং হয়ে যায়। এগুলো আগে কেন বলেনি? আরে একে তো কিরকম আজব ট্রেক, তার মধ্যে এই সব। আমি বাড়ি যাবো। চল না। গাইস, হোল্ড অন। আরে মন্টি ভাই, চিল, সব সেফ আছে। আরে ভিউজ বাড়ানোর জন্য বলছি, চল। আমাদের না একটু ভুল হলো। কি? আমাদের না ওয়াটার পার্ক যাওয়া উচিত ছিল। আরে দিস ইজ দ্য অ্যাডভেঞ্চার ব্রো। কি অ্যাডভেঞ্চার ভাই? কি অ্যাডভেঞ্চার ভাই? এখানে তুমি দাঁড়া ভাই, সুসু পেয়েছে খুব। হ্যাঁ হ্যাঁ, করে নে। কোথায় আরে যাচ্ছি? যা যা, আসছি। ওদিকে গিয়ে করে আয়, যা। আরে যা, হ্যাঁ, যা, চলে যা, আয়। দেরি করিস না আসবি, কিন্তু। আরে ঋষি, তোর কাছে হ্যান্ড স্যানিটাইজার ছিল না? দে দেখি একটু। বাবা, এরা কোথায় গেল? আমাকে ছেড়ে ঋষি কোথায় গেলি? ঋষি কোথায় গেল? ঋষি, এগুলো একদম আমার বন্ধু। এরা কোথায় গেল? আমাকে ছেড়ে। ঋষি, ঋষি, আকাশ, ঋষি, তুই কোথায় গেলি? আমাদের আর কি পারিস না, ভয় লাগছে ভাই। কোথায় গেলি? আমি তো দেখতে আসছি না, আমি বাড়ি যাবো। বাইরে ঋষি, ভয় লাগছে। ঋষি, আকাশ, গৌতম, আরে কোথায় ভাই? আমার কাছে আয়, ভয় লাগছে। আরে ভিতু, আরে এই আরে ভিডিও তুই না একদম ভাইরাল, ভিতর ডিম তুই। কমেডি হচ্ছে এখানে। হ্যাঁ? তুই জানিস আমার কি অবস্থা হয়েছিল? আমি তোর সাথে কোথাও যাবো না, আমি বাড়ি যাচ্ছি। আরে আরে, কোথায় যাচ্ছিস? আরে এই, কোথায় এই, যাচ্ছিস? এই, দাঁড়া, এদিকে আয়। আরে সোজা বাড়ি যাবো। বডি প্রথম কে দেখে? স্যার, কেউ বডির হাত, পা, মাথা সব কেটে দিয়েছে, শুধু ধড় পড়ে রয়েছে। বডি তো পচে গেছে। তোমার কি মনে হয় গার্গী? স্যার, ব্লোটিং অনেকটাই হয়েছে, আর এখনো ওর ওপরের স্কিনটা খসতে শুরু করেনি। আর এটা দেখুন স্যার, এই যে পোকাগুলো রয়েছে, এদের অ্যাক্টিভিটি দেখে মনে হচ্ছে যে ও মারা গেছে অন্তত মনে হচ্ছে 7-8 দিন তো হবেই। ওর বডিতে যে আঁচড়ের দাগ আছে সেটা দেখে তো কোনো পশুর আঁচড়ের দাগ বলে মনে হচ্ছে। আর এই জঙ্গলে তো প্রচুর পশু আছে। হ্যাঁ স্যার, হতে পারে, কিন্তু আমি একটা খুব অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছি এই বডির বিষয়ে। কি? স্যার, বডিটা দেখছেন ভালো করে, কেমন হলুদ হয়ে গেছে, আর গোটা শরীরে এক ফোঁটাও রক্ত নেই। আর এই আঘাতগুলো দেখছেন আপনি, রক্তের কোনো ছাপও নেই এখানে। এমন মনে হচ্ছে যেন কেউ ওর সমস্ত রক্ত নিংড়ে নিয়েছে।
এমন আবার কোন প্রাণী আছে? মানুষ। পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ, অভিজিৎ। আর তারাই এরকম কাজ করতে পারে। হ্যাঁ স্যার, এই বডির হাত পা মাথা এত প্রিসাইসলি কাটা হয়েছে যে এই কাজটা কোনো পশুর পক্ষে সম্ভব নয় কখনোই। মানে কোনো ধারালো অস্ত্রের ব্যবহার করা হয়েছে? ইউ রাইট স্যার। এখন যদি সালুকে স্যার থাকতেন তাহলে। গার্গী, এখানে ডক্টর সালুখের নাম নেওয়াও বারণ, আর সেটা তুমি জানো। ডক্টর গার্গী, একটা কথা বলো, এর মৃত্যু গলা কাটার পরে হয়েছে নাকি মারা যাওয়ার পরে এর শরীরটাকে টুকরো টুকরো করেছে? স্যার এটা এই মুহূর্তে বলা খুবই মুশকিল, তবে ধরে কোনো অ্যাটাকের চিহ্ন তো পাচ্ছি না। একবার অটপসি করে নিই, তারপরেই আমি কিছু বলতে পারবো। কিন্তু স্যার তার জন্যও বডির বাকি পার্টসগুলো প্রয়োজন। স্যার, হ্যাঁ, স্যার এই বডিটার পার্ট কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি পুরো এরিয়াটা খুঁজেছি। হ্যাঁ স্যার, এই জঙ্গলটা এত বড়, কিছুই বোঝা যাচ্ছে না। এই বডির পার্টসগুলো কোথায় নিয়ে গিয়ে ফেলেছে কিছুই বোঝা যাচ্ছে না স্যার। সচিন, কৃতিকা, ফরেস্ট অফিসার, স্নিফার ডগ, সবার থেকে হেল্প নাও। এই লাশের টুকরো যে কোনো ভাবেই হোক খুঁজতে হবে আমাদের, তাড়াতাড়ি। ডক্টর গার্গী, তুমি যদি কোনো সিনিয়র ফরেন্সিক এক্সপার্টের সাহায্য নিতে চাও বলতে পারো, ডেকে নিচ্ছি। স্যার এমনিতে আমি হ্যান্ডেল করে নেব, তবে যদি আরও এক্সপিরিয়েন্সড কাউকে পাই তাহলে আমার একটু সাহায্য হতে পারে। না, যদি তোমার কেউ জানাশোনা থাকে তাকে ডেকে নিতে পারো। আমি চিনি স্যার এমন একজন মানুষ যে সিআইডি আর ফরেন্সিকের দুটো প্রেশারই সহ্য করতে পারবে। কে? ডক্টর সারিকা স্যার। ডক্টর সারিকা? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। আপনার মনে যদি অন্য কেউ থাকে, জাস্ট আমি সাজেস্ট করলাম। না না অভিজিৎ, ভালো সাজেস্ট করেছো, ডক্টর সারিকা। ঠিক আছে, ভেবে দেখছি। আসলে আমাদের কাজটা এতটাই প্রেশারের যে যদি কাউকে আগে থেকেই চিনি বা কারোর সঙ্গে যদি অলরেডি টিউনিং থাকে তো কাজটা অনেক সহজ হয়ে যাবে। ব্যাস, মানে আর অন্য কোনো উদ্দেশ্য নেই আমার, জাস্ট সাজেস্ট করলাম। একটা কাজ করো অভিজিৎ, এখানে যে কয়জন ফরেন্সিক এক্সপার্ট কাজ করে গেছে তাদের একটা লিস্ট তৈরি করো, তাদের মধ্যে কাউকে ডেকে নিই, কি বলো? সব আশায় জল ঢেলে দিল। কিছু বললে অভিজিৎ? আপনার সাজেশন একদম ঠিক স্যার। হ্যাঁ, না না, তাছাড়া তুমি যা সাজেস্ট করেছো সেটাও ভালো। ডক্টর সারিকাকেই ডেকে নেওয়া যাক। ডাকবো স্যার? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ডাকো। হ্যাঁ অভিজিৎ, আরে আশেপাশে একটু খেয়াল রাখবেন স্যার, এই জায়গাটা অনেক জন্তু জানোয়ার আছে। এই কিছুদিন আগেই কয়েকজন ওপর হামলা করে তাদের খেয়ে ফেলেছিল। খেয়ে ফেলেছিল মানে? আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে ওর কি কোনো হাড়ের মাংস পছন্দ নাকি কিছু একটা হলেই হলো? হাড় পছন্দ করে না ওরা, ওদের মাংস পছন্দ। শুধু মাংস? ঠিকই আছে, তাহলে আমার নাম্বার লাস্টেই আসবে। কৃতিকা, হ্যাঁ স্যার। তোমার নম্বর আগেও আসতে পারে, একটু আশেপাশে নজর রাখো আর ওপরটাও খেয়াল রাখো। পোস্টমর্টেম টেবিলে রাখা ডেড বডি যতটা সত্যি বলতে পারে ততটা সত্যি তোমরা জীবিত মানুষকে দিয়েও বলাতে পারবে না। দ্যাটস ওয়াই অ্যাজ আ গুড ফরেন্সিক সায়েন্টিস্ট তোমাদের মৃতদেহের সঙ্গে কথা বলা শিখতে হবে। আচ্ছা, কালকে আমরা অ্যালগার মর্টিস, রাইগার মর্টিস আর লাইবার মর্টিস থেকে টাইম অফ ডেথ কিভাবে জানা যায় সেটার ব্যাপারে বলবো। থ্যাংক ইউ, বাই বাই। হ্যালো সারিকা। সারিকা, অভিজিৎ হিয়ার। নাম তো নিশ্চয়ই শুনে থাকবে। এখানে কি করছো তুমি? কি কি করছো?
এক্সকিউজ মি, না হ্যালো না হাই, কেমন আছো না জিজ্ঞেস করে সোজা কি করছো? কি কাজ বলো? কাজ তো অনেক আছে তোমার সঙ্গে সারিকা। আই মিন আমার তোমার হেল্প চাই। আই মিন সিআইডির তোমার সাহায্যের প্রয়োজন। আমার কাছে তোমার জন্যও সময় নেই, সিআইডির জন্যও নেই। এক মিনিট সারিকা, অ্যাকচুয়ালি একটা কেসের ব্যাপারে আমি তোমার কাছে এসেছিলাম। তুমি এই ছবিটা দেখো, এই মৃতদেহটা আমরা জঙ্গলে পেয়েছি। একে তো মারার আগে সব রক্ত বের করে নিয়েছে। হ্যাঁ, আর ওর বডি পার্টগুলো জঙ্গলে ফেলে দিয়েছে। দেখো, আমাকে এসবের মধ্যে টেনো না। আমি সিআইডি সেই চাকরিটা অনেক আগেই ছেড়ে এসেছি। আমি এখানে স্টুডেন্টদের পড়াই, অ্যান্ড ট্রাস্ট মি, আই এম ভেরি হ্যাপি। আচ্ছা, তুমি শুধু নিজের আনন্দের কথা ভাবছো, আর বাকিদের কি হবে? আই মিন সিআইডির তোমাকে প্রয়োজন সারিকা, তোমার হেল্প চাই। সিআইডিকে বলো অন্য কারোর হেল্প নিতে। সারিকা, সিআইডিতে তোমার থেকে বেটার কেউ নেই। এটা আমিও বলছিলাম স্যার। এসিপি স্যার, স্যার আপনাকে দেখে আমি এতটাই খুশি যে ভাষায় প্রকাশ করতে পারছি না। সারিকা, শালুকের পরে সিআইডিতে এমন একজন ফরেন্সিক এক্সপার্ট দরকার যে শুধু যোগ্যই নয়, বরং তার ওপর যেন আমরা ভরসা করতে পারি। ডক্টর সারিকা, ওই খুনি একজনের বডিকে টুকরো করে জঙ্গলে ফেলে দিয়েছে। তাই ওই খুনি অন্য আর কাউকে খুন করার আগে ওকে আমাদের ধরতেই হবে। স্যার, আমাদের এখান থেকে এবার বেরোতে হবে। অন্ধকার হয়ে আসছে, আর অন্ধকারে আমরা পশুকে দেখতে পাই না, কিন্তু পশুরা কিন্তু আমাদের পরিষ্কার দেখতে পায়। সুজিন স্যার, সুজিন স্যার, স্যার আপনার ভয় লাগছে না তো? আপনি আমার আশেপাশেই থাকবেন, ঠিক আছে? আমি তোমার আশেপাশেই আছি। ভয় লাগছে নাকি তোমার? আমার আবার ভয়? আমার তো আপনাদেরকে নিয়ে টেনশন হচ্ছে। আমাদের টেনশন ছাড়ো। ম্যাডাম, শব্দ নয়, চুপ করে থাকুন। আজকে চুপ করেই থাকবো, না হলে আজ সারা জীবনের মতন চুপ হয়ে যাব। স্যার, স্যার, হ্যালো, আই এম ডক্টর সারিকা। হাই, আই এম ডক্টর গার্গী। অনেক শুনেছি আপনার ব্যাপারে। হোপফুলি ভালোই কিছু শুনেছো। অফকোর্স ম্যাম, সব ভালোই শুনেছি। কার থেকে? সবার থেকে। পঙ্কজ স্যার, দয়া স্যার, পূরবী ম্যাম। আর অভিজিতের থেকে? অভিজিৎ স্যারের কাছ থেকে বেশি কিছু শুনিনি। উনি একটু বদরাগী টাইপের তো, আর খুব বেশি কথাও বলেন না। পদরাগী তো বটে। এনিওয়ে, চলো লেটস গেট টু ওয়ার্ক। আমি শুনেছি আমাদের হাতে সময় খুব কম আছে, তাই না? ইয়েস ম্যাম, আসুন। ইয়া, বদরাগী, সবাই আমার পিছনে আজকাল আমাকে বদরাগীই বলে।
বুলেটের শেল? স্যার একটা গ্যাং কাজ করে এখানে জঙ্গলে। চন্দন কাঠের সঙ্গে সঙ্গে পশুর চামড়ারও যথেষ্ট স্মাগলিং হয় স্যার। ওরা নিজেদের কাছে অনেক রকমের অস্ত্র রাখে স্যার। মানে ওদের খোঁজার বা ধরার চেষ্টা করছি আমরা, কিন্তু ওদের খোঁজা আর খড়ের গাদা সুচ খোঁজা প্রায় একই রকম ব্যাপার। ওরা যে কোনো সময় যে কোনো জায়গায় লুকিয়ে পড়তে পারে। হ্যাঁ ডক্টর সারিকা, কিছু জানা গেল যেটা থেকে আমরা কেস উদ্ধার করতে পারবো? হ্যাঁ স্যার, ভিকটিমের বয়স 35 বছরের কাছাকাছি। আর যেরকমটা ফটো দেখে মনে হয়েছিল, মারার আগে এর সব রক্ত বের করে নেওয়া হয়েছিল। এর বডি থেকে আমরা অ্যান্টিক্লট এভিডেন্সের চিহ্নও পেয়েছি, যেটা রক্তকে জমাট বাঁধতে বাধা দেয় যাতে ব্লাড ক্লটিং না হয়। তাহলে একটা ব্যাপার তো শিওর যে মারার আগে এর সব রক্ত বের করে নেওয়া হয়েছিল, আর তারপরে এর মাথা আর হাত পাকে ধারালো মেশিন দিয়ে কাটা হয়েছিল। এর মৃত্যুর কারণটা কি হতে পারে? স্যার, যখন আমরা শরীরের বাকি বডি পার্টগুলো পেয়ে যাব তখনই সবটা বলতে পারবো। আই নো স্যার, হ্যাঁ, মরার কারণটা খুঁজে পেয়েছি স্যার। আচ্ছা, হ্যালো দয়া, হাউ আর ইউ? আই এম গুড, হাউ আর ইউ ডক্টর সারিকা? ভেরি ভেরি গুড। আর আপনার ওই কলেজ কেমন চলছে? একদম স্ট্রেস ফ্রি। ও হাই সচিন, হাউ নাইস টু সি ইউ। সেম হিয়ার। তোমাকে তো আমি আগে দেখিনি। আই এম ডক্টর সারিকা। হ্যালো ম্যাম, আই এম সাব ইন্সপেক্টর কীর্তিকা। Nice to meet নিউ you. জয়নিং। স্যার, এটা খুঁজে পেয়েছি ওই জঙ্গলে। বুলেট? তার মানে এর মৃত্যু গুলি লেগে হয়েছে? কিন্তু স্যার, এর বডিতে তো আমরা কোনো গুলির চিহ্নই পাইনি। এর শটও তো হতে পারে ডক্টর সারিকা। হ্যাঁ, নিশ্চয়ই হতে পারে, কিন্তু সেটা কনফার্ম করতে গেলে এর মাথার প্রয়োজন। এর বডি পার্ট পাওয়া গেছে? না স্যার, কিন্তু ব্যালিস্টিক রিপোর্ট নিয়ে এসেছি। স্যার, এই গুলি .315 রাইফেল থেকে চলেছে। স্যার, ওখানে ফরেস্ট অফিসার বলল যে কিছু মাফিয়া আছে যারা জঙ্গলে অপারেট করে আর কাঠ চুরি করে, আর লেবারের জন্য ওরা গ্রামের লোকেদের ইউজ করে স্যার। আর ওদের মুখ বন্ধ রাখার জন্য অনেক টাকাও দেয় স্যার, আর সঙ্গে প্রাণে মেরে ফেলার হুমকিও। তো হতে পারে যে ভিকটিম ওই লোকটাকে কোনো বেআইনি কাজ করতে দেখেছিল, সেই জন্য ওকে মেরে দিয়েছে। ওই স্মাগলারদের ব্যাপারে পুরো খবর নাও, আর জঙ্গলের সার্চ এরিয়াটা বাড়াও। ড্রোন ইউজ করো, পারলে চিরুনি তল্লাশি করো। যে কোনো পরিস্থিতিতেই এর বডি পার্ট আমাদের খুঁজে বের করতে হবে। কীর্তিকা, হ্যাঁ স্যার। গত 2-3 সপ্তাহ ধরে যে কয়জন নিখোঁজ হয়েছে 35 বছর বয়সী, তাদের সবার ব্যাপারে খোঁজ নাও। হ্যাঁ স্যার। শুনুন, নমস্কার। বলছি, এখানে কদিন আগে একটা বডি পাওয়া গিয়েছিল, তার সম্পর্কে আপনি কিছু বলতে পারেন? না, জানি না। দেখুন দাদা, আপনি যদি জানেন তাহলে বলে দিন, খুব উপকার হয়। আরে ভাই, এই জঙ্গল হলো শয়তানের আখড়া। এর ভেতরে একবার ঢুকলে আর কেউ ফিরে আসে না, বুঝলে? না, যদি মানে হ্যালো সারিকা, কিছু জানতে পারলে এই কাটা পা থেকে? যখনই জানতে পারবো আমি ইনফর্ম করে দেব।
আই নো মাই ওয়ার্ক, তাই সবসময় আমাকে বিরক্ত করা বন্ধ করো। কি কি হয়েছে কি তোমার সারিকা? কি কি নিয়ে তুমি এত রেগে আছো? আমি আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কখনো কোনো কিছু বোঝার চেষ্টা করেছো অভিজিৎ? কিভাবে কিভাবে বুঝবো? তুমি যদি কিছু বলতে তো। তোমার তো শুধু সিদ্ধান্ত শোনানোর অভ্যেস আছে। যখন তুমি সিআইডি ছেড়ে চলে গিয়েছিলে তখন আমাদের সম্পর্কের কথা তুমি একবারও ভাবো? হ্যাঁ, আমি সিআইডি ছাড়ার পর সিদ্ধান্ত শুনিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে একবারের জন্য বাধা দিয়েছিলে। চলো, বাধা দাওনি, ঠিক আছে, কিন্তু আমার যাওয়ার পরে একটা ফোন কল, এমনকি মেসেজ তো করতে পারতে। এখানে সবাই আমার টাচে ছিল, শুধু তুমি ছাড়া। আমি জানি তোমার মেমোরি ইস্যুস আছে, কিন্তু এত তাড়াতাড়ি আমায় ভুলে যাবে এটা আমি এক্সপেক্ট করিনি কখনো। ও গড, এটা কি করে হতে পারে? কি হলো সারিকা? স্যার, হ্যাঁ কৃতিকা, স্যার আমি সমস্ত রেকর্ড চেক করেছি, কিন্তু ভিকটিমের সাথে মিলছে এরকম কোনো কেস নেই। সেটা কিভাবে সম্ভব? আমরা একজন ভিকটিমকে খুঁজে বের করতে পারবো না? স্যার, একজন নয়, দুটো মার্ডার্স হয়েছে। দুটো? হ্যাঁ স্যার, ডিএনএ রিপোর্টে ভিকটিমের বডি আর পা ম্যাচ করেনি। ওই দুটো আলাদা মানুষের বডি পার্টস। তার মানে জঙ্গলে দুটো খুন যে হয়েছে। পাটা পাওয়া গেছে সেটা কতদিনের পুরনো? অন্তত 1 মাসের পুরনো। 1 মাসের পুরনো? সচিন, একটা কাজ করো, জঙ্গলের ম্যাপ বের করো। স্যার, হ্যাঁ, স্যার, যে পাটা পাওয়া গেছে সেটা কোথা থেকে পাওয়া গেছে? পা আমরা এই জায়গাটায় পেয়েছি। ধরটা পাওয়া গিয়েছিল ঠিক এই জায়গাতে, আর ওই এমটি শেল এইখানে। এই 3টে জায়গা তো অনেকটাই দূরে স্যার। সেটাই তো, অনেক দূরে দূরে। স্যার, আমার তো মনে হয় এই সব কাজ কোনো সিরিয়াল কিলার করেছে। প্রথমে ভিকটিমের শরীরের রক্ত বের করে নেয়, তারপর বডিটাকে ছোট্ট ছোট্ট টুকরো করে জঙ্গলের বিভিন্ন কোণায় ছড়িয়ে দেয়, যাতে করে সবাই মনে করে কোনো পশু এই কাজ করেছে। সচিন, তোমার ধারণাটা ঠিকই, কিন্তু এই কাজটা কোনো সিরিয়াল কিলার করেনি। স্মাগলারদের কাজ, স্মাগলারদের। আর স্যার, যখন আমি গ্রামের লোকেদের সঙ্গে কথা বলেছিলাম তখন ওরা বলেছিল স্মাগলারদের কাছে যেমন বন্দুক আছে সেগুলো .315-এরই, যার শেল আমরা পেয়েছিলাম। আর ওরা বলেছিল যারাই স্মাগলারদের কোনোভাবে দেখে ফেলে তারা ওদের ছাড়ে না, প্রাণে মেরে ফেলে। আর এই ধরনের স্মাগলার্সরা জল যেখানে আছে সেখানে গিয়ে বসে, যেখানে পশুরা জল খেতে আসে, আর যেই পশুরা আসে অমনি ওদের গিয়ে শিকার করে। তাহলে আমরা ওই শিকারীদের শিকার করব। সঠিক সময় এসে গেছে।
ভাই অনেক জঙ্গলি জীবজন্তু মারা হয়ে গেছে রে। আজ ভাবছি একটা বাঘ যদি শিকার করতে পারি তাহলে সত্যি বলছি খুব মজা হবে। হ্যাঁ, কে তুমি? আমিও শিকার করি শিকারীদের। হ্যাঁ, ওঠ! হ্যাঁ স্যার, আমরা টাকার জন্য জঙ্গলি পশুদের মেরে ওদের চামড়া, ওদের নখ, ওদের দাঁত এইসব বিক্রি করে দিই, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো মানুষকে মারিনি স্যার। আমরা নির্দোষ স্যার। এত বড় পাপ আমরা কোনোদিনও করিনি স্যার। টাকার জন্য নিরীহ নিষ্পাপ প্রাণীগুলোকে তোমরা মেরে ফেলছো আর বলছো কোনো পাপ করনি তোমরা। এখানকার গ্রামের লোকেরা বলছিল যে তোমরা নাকি অনেক খুন করেছো। আরে স্যার এগুলো সব গুজব ছিল স্যার, যেগুলো আমরাই ছড়িয়েছি। আসলে স্যার 2-3 বার এমন হয়েছিল জঙ্গলি চিতা 2-3 জন গ্রামবাসীকে খেয়ে নিয়েছিল। এটা আমরাই রটিয়েছি, এইটা ভেবে যে গ্রামবাসীরা আমাদেরকে ভয় পাবে। কিন্তু স্যার দিব্যি খেয়ে বলছি আমরা কোনোদিন কখনো কোনো মানুষকে মারিনি। এই দেখো, কি মনে হচ্ছে এগুলো কোনো পশুর কাজ? দুটো আলাদা আলাদা মানুষের টুকরো এইগুলো। 2 জন লোক মারা গেছিল জঙ্গলে, কিন্তু আমরা তো একটাই লাশ দেখেছিলাম যেটা খুব খারাপ অবস্থায় ছিল। তখন কি করলে তোমরা? কিছু না স্যার, লাশটা ওখানে দেখার পর আমরা চলে এসেছিলাম। আসলে আমরা শিকারী স্যার, লাশের ব্যাপারে কাকে কি বলবো। কোথায় দেখেছিলে লাশ? এখান থেকে কিছুটা দূরে ওই জায়গাটা। ম্যাপ দেখে বলো কোথায় দেখেছিল ওই লাশ। এখানেই কোথাও দেখেছিলাম স্যার। ঠিক আছে সচিন, তুমি এবার এদের একটু জেল থেকে ঘুরিয়ে আনো, ততক্ষণ আমি আর দয়া ওখানে গিয়ে দেখছি। ওকে স্যার। স্যার, ভিকটিমের বয়স প্রায় 28 বছর হবে। আর এই পা যেটা জঙ্গলে পেয়েছেন আপনারা 1 মাস পুরনো, এটাও এই ভিকটিমেরই। ও, আর প্রথম ভিকটিমের মতোই একেও মারার আগে সমস্ত রক্ত বের করে নেওয়া হয়েছিল। আর রক্ত বের করে নেওয়ার পরে এর শরীরের টুকরো করা হয়েছে ধারালো মেশিন দিয়ে। তাহলে এদের মৃত্যু পুরো রক্ত বের করার জন্য আবার হয়নি তো? স্যার, পসিবল হতে পারে, কিন্তু শিওরিটির সঙ্গে বলতে পারবো না। এমন কোনো পদ্ধতি নেই যেটা থেকে আমরা জানতে পারি এরা দুজনে আদতে কে? আমি বলতে চাইছি তোমার এক্সামিনেশনে এমন কিছু পাওয়া গেছে যেটা থেকে জানতে পারি যে আসলে এই লোকেরা কি করতো, কোথায় থাকতো? বুঝতে পারছো কি বলতে চাইছি? একটা ব্যাপার স্যার, এই ভিকটিমের লাংস থেকে আমরা সিলিকা, আয়রন অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইডের ট্রেসেস পেয়েছি। আর তার সাথে সালফার অক্সাইড আর নাইট্রোজেন অক্সাইডেরও অল্প ট্রেসেস পাওয়া গেছে। আর এটা শুধু একদিনের জন্য নয়, অনেক দিন ধরে শ্বাস নেওয়ার ফলে এগুলো এর শরীরে গেছে। এই সমস্ত কম্পোনেন্ট তো সিমেন্টে পাওয়া যায়, তাই না সারিকা? এর মানে হলো যে এই লোকটা সিমেন্ট ফ্যাক্টরিতেই কোনো কাজ করতো। হতে পারে অভিজিৎ। একটা কাজ করো, এই শহরে যতগুলো সিমেন্ট ফ্যাক্টরি আছে ওখানে গিয়ে খোঁজ নাও গত 1 মাসের মধ্যে ওদের কোনো ওয়ার্কার নিখোঁজ হয়েছে কিনা। এতগুলো সিমেন্ট ফ্যাক্টরি আছে এখানে, এখনো পর্যন্ত তো কিছুই পেলাম না। দেখি এখানে কিছু পাওয়া যায় কিনা। আরে ভাই একটু শোনো। হ্যাঁ স্যার। তোমাদের সঙ্গে যারা যারা কাজ করে তারা সবাই আছে এখানে? মানে কেউ ধরো 15 দিন বা 1 মাস ধরে আসছে না, কোথাও চলে গেছে? হ্যাঁ স্যার, ওই চান্দু আসছে না 1 মাস হয়ে গেছে। আমাদের মালিক অমরজিতের সাথেও ঝগড়া হয়েছিল, তাই আমি ভাবলাম হয়তো কাজ ছেড়ে চলে গেছে। মালিকের নাম্বার আছে? হ্যাঁ স্যার। একটু ফোন করো তো, দেখো তো কোথায় আছে। ঠিক আছে স্যার। এই যে শোনো, ওই ঘরটা বন্ধ কেন? জানি না স্যার, ওই চান্দু সবসময় এখানেই থাকতো স্যার।
আর ও চাবিটাও নিজের কাছেই রাখতো। এটাই কি চান্দুর ঘর? হ্যাঁ স্যার। নকল মদের ব্যবসা চলছে এখানে। হ্যাঁ বলুন সিমেন্ট ফ্যাক্টরির পেছনে এই মদের ব্যবসা শুরু করেছো? স্যার, এই মদের ব্যবসার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, লকআপে বসে যা বলার বলবে, এখন চলো। এই সর এখান থেকে। স্যার 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 আমি বলছি স্যার, স্যার আমি বলছি স্যার। আরে আগেই মুখটা খুললে একে এত জোরে একটা চড় খেতে হতো না। স্যার, এই অবৈধ ব্যবসাটা চন্দু চালাতো স্যার। স্যার, আমার থেকে লুকিয়ে এখানে নকল মদ বানাতো স্যার। আর যখন আমি ওটা জানতে পারলাম তখন আমি ওকে বের করে দিয়েছি স্যার। স্যার, ও আমার সাথে অনেক ঝগড়া করেছে স্যার, তারপর চলে গেছে। কিন্তু এই মদের ফ্যাক্টরি তো এখনো চলছে। এই কাজটাও কি চান্দু করছে? এমন নয় তো এই নকল মদ বানানোর ব্যবসাটা তোমার। আর যখন চান্দু জানতে পারে তুমি ওকে মেরে ফেলেছো, দয়া ওকে এখনই লকআপে নিয়ে চলো। যখন বরফের মধ্যে শুইয়ে ফেলে লাঠি দিয়ে পেটাতে থাকবো তখন সবকিছু বলতে শুরু করবে। চন্দু মারা গেছে স্যার? এই নাটক করা বন্ধ কর, বুঝলি? স্যার সত্যি স্যার, আমি মিথ্যে কথা বলছি না স্যার। আমি ওর মার্ডারের ব্যাপারে কিছু জানি না স্যার। 1 মাস আগে 1 সপ্তাহ ধরে তুমি কোথায় ছিলে? স্যার, আমি নেপালে ছিলাম স্যার, পুরো ফ্যামিলির সঙ্গে। স্যার আমি টিকিট আর হোটেল বুকিংও দেখাতে পারি স্যার। এখানে না, এসব আমরা ব্যুরোতে গিয়ে চেক করব। স্যার, অমরজিৎ সত্যি কথা বলছে। ও আর ওর ফ্যামিলি গত মাসে নেপালে ছিল। আমি হোটেলে কল করে কনফার্ম করেছি। ঠিক আছে, অমরজিতের কাছ থেকে চান্দুর ডিটেলস নাও। চান্দুর মোবাইল নাম্বার, আইডি আর ব্যাংক ডিটেলস। আর অমরজিৎকে যেতে বলবে। হ্যাঁ স্যার। আর শোনোকে বলবে যে যতক্ষণ না আমরা বলছি ও যেন শহর ছেড়ে না যায়। ওকে স্যার। আর সচিন, এই চান্দুর বিজনেসের ব্যাপারে ভালো করে খোঁজ নাও তুমি। নকল মদের ব্যবসা করতো মানে কোথাও না কোথাও তো বিক্রি করতো। স্যার। হ্যাঁ স্যার, অমরজিৎ আর লেবাররা চন্দুর ব্যাপারে কিচ্ছু বলতে পারেনি, কিন্তু চন্দুর মোবাইল ট্র্যাক করে আমরা ওই জায়গাটা খুঁজে পেয়েছি যেখানে চন্দুর মোবাইল শেষবারের মতো অ্যাক্টিভ ছিল। তাতে কি জানতে পেরেছো? স্যার, মদের ভাটিখানা থেকে মিসিং হওয়ার 2 দিন পরে চান্দু বাস স্ট্যান্ডে ধরা পড়ে একজনের পকেট মারার সময়। প্রথমে পাবলিক ওকে খুব মেরেছিল, তারপরে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে গেছে? হ্যাঁ। কোন হসপিটালে? সিটি হসপিটাল স্যার। সিটি হসপিটালে? হ্যাঁ অভিজিৎ, নার্স বলল যে মাথায় আঘাত লাগার জন্য প্রচুর রক্তক্ষরণ হয়েছে চান্দুর। আর ওর ব্লাড গ্রুপও খুব রেয়ার ছিল। আর লাকিলি ব্লাড ব্যাংকে ওই ব্লাড অ্যাভেলেবল ছিল। কোন ব্লাড গ্রুপ? বম্বে ব্লাড গ্রুপ। আরে ভাই, এটা তো রেয়ার ব্লাড গ্রুপ। কয়েক লাখ মানুষের মধ্যে একজনেরই হয় এটা। কিন্তু এরা ওই ব্লাডটা পেয়ে গেছে। আর 2-4 দিনের মধ্যে ও ডিসচার্জও হয়ে গেছিল। সেই সময় হসপিটালে ওর সঙ্গে কেউ দেখা করতে এসেছিল? না অভিজিৎ, আচ্ছা এরকম নয় তো যে চান্দুর এই রেয়ার ব্লাড গ্রুপের জন্যই কেউ ওকে খুন করে দিয়েছে? হতে পারে দয়া, হতে পারে। স্যার, আমি বোন ম্যারোর ভেতরে থাকা অ্যান্টিজেন দিয়ে 2জন ভিকটিমের ব্লাড গ্রুপ জানতে পেরেছি। আর 2জনের ব্লাড গ্রুপই সেম। কোন ব্লাড গ্রুপ? বম্বে ব্লাড গ্রুপ। এই ধরনের ব্লাড গ্রুপে রেড ব্লাড সেলসে এইচ অ্যান্টিজেন হয় না, যে কারণে এরা নিজেদের ব্লাড গ্রুপ ছাড়া অন্য রক্ত নিতে পারে না। এত রেয়ার ব্লাড গ্রুপ যখন, তখন মার্কেটে নিশ্চয়ই দাম আছে। হ্যাঁ, কিন্তু প্রশ্নটা হলো যে ওদের শরীর থেকে রক্তটা বের করলো কে? আর যে বের করেছে হতে পারে এই বম্বে ব্লাড, তার ভবিষ্যতেও লাগতে পারে। তাহলে হসপিটালে গিয়ে খোঁজ নাও যে চন্দুকে ব্লাড ডোনেট করার জন্য বম্বে ব্লাড কোন ব্লাড ব্যাংক থেকে এসেছে। ব্লাড ব্যাংক থেকে 3 জনের রেকর্ড পেয়েছি যাদের বম্বে ব্লাড গ্রুপ। সো তাদের মধ্যে 2 জন সেফ আছে। একজনের নাম প্রথম, বয়স 35। ওর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারিনি। ও একাই থাকে, পেশায় স্টক ব্রোকার। তাহলে হতে পারে স্যার ওই প্রথমই আমাদের প্রথম ভিকটিম, যার লাশ ওই বাচ্চারা জঙ্গলে পেয়েছিল। আর ওর বয়স ওই 30-35-এর কাছাকাছি। আর কোনো ফ্যামিলি নেই, তাই মিসিং কমপ্লেনও হয়নি। ওর অ্যাড্রেস পেয়েছো? হ্যাঁ আর স্যার, এই ব্লাড ব্যাংক থেকে এটাও জানতে পেরেছি যে ন্যান্সি নামের একজন নার্স কয়েকদিন আগে চাকরি ছেড়েছে। স্যার, যেদিন আমরা প্রথম বডিটা পেলাম তার একদিন পরেই। আর স্যার, আমরা এই ন্যান্সির বাড়িতেও গিয়েছিলাম। ওই বাড়ি থেকে ওর হাজবেন্ড মুকুন্দ আর মেয়ে মিনি সকলেই উধাও। আর এই মুকুলের কি স্টোরি? স্যার, সেরকম কোনো বিষয় নেই। ফার্নিচার বানাতো ওদের ওখানেই। ওদের ফ্যাক্টরিতে যাও তাড়াতাড়ি। ওখানে যে কোনো লোককেই দেখতে পাবে, সাথে সাথে তুলে নিয়ে আসবে।
রক্তমাখা দাঁত। মনে আমি চেক হচ্ছে করছি। প্রথমের ওপর অ্যাটাক হয়েছে, মারপিট হয়েছে এখানে। স্যার, কি হয়েছে কীর্তিকা? স্যার মেশিনটা এখানে। রক্ত লেগে আছে? দেখা যাচ্ছে না। হতে পারে পরিষ্কার করে দিয়েছে। হ্যাঁ স্যার। ফরেন্সিকে পাঠিয়ে দাও। ওকে স্যার। হ্যাঁ, মেঝে আর দেয়ালে রক্ত লেগেছিল, যেটা পরিষ্কার করারও চেষ্টা করা হয়েছে। মনে হচ্ছে কোনো ভারী জিনিস দিয়ে ওর মুখে মারা হয়েছে, যার কারণে দাঁত ভেঙে মাটিতে পড়ে গেছে আর রক্ত ছিটকে দেওয়ালে লেগেছে। আর তারপরে বডিগুলো এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে আর এগুলো পরিষ্কার করা হয়েছে। জানি না, আমার কেন মনে হচ্ছে যে প্রথমকে এখানে কাটা আর মারা হয়েছে রক্ত বের করার পরে। সিরিঞ্জ? সারিকা, অ্যানাস্থেসিয়া। তার মানে এরা মানুষকে প্রথমে অজ্ঞান করত, তারপরে সব রক্ত বের করে নিত, শেষে কাটতো। মেরেছে এখানে, কেটেছেও এখানে, আর পরে লাশের টুকরোগুলোকে ওই জঙ্গলে গিয়ে ফেলে দিয়েছে। এত সব কিছু এখানে হয়েছে, কেউ দেখলেও না আর কেউ শুনতেও পেল না। খুব নির্জন এলাকা, আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই। পুরো প্ল্যানিং করে করা হয়েছে। কাউকে মেরেও ফেলবো, অথচ কেউ জানতেও পারবে না। স্যার, এই দেখো, এর মধ্যে সিরিঞ্জ, টিউব আর তার সাথে ব্লাড পাউচ। এই সব কিছু ভিকটিমের বডি থেকে রক্ত বের করতে ইউজ করা হয়েছে। মুকুন্দ আর ন্যান্সির ব্যাপারে খোঁজ নিতে হবে। একটা কাজ করি, ওর মোবাইল আর এটিএম কার্ড ট্র্যাক করা যাক, সব জানা যাবে। হ্যাঁ স্যার। স্যার, এই ন্যান্সি আর মুকুন্দ ওরা কিন্তু প্রচন্ড স্মার্ট। পালিয়ে যাওয়ার আগেই ফোনটা কোথাও ফেলে দিয়েছে, আর এখন এটিএম কার্ডও ইউজ করছে না। আর ওদের লাস্ট ফোন কল ওদের বাড়িতে ট্রেস করা তার গেছে। মানে টাকা আগেই বার করে নিয়েছে। তাহলে তো অনেক সময় লুকিয়ে থাকার সুযোগ পেয়েছে। আর স্যার, ন্যান্সির একটা ছোট মেয়ে আছে যার একটা অদ্ভুত রোগ আছে, আর এতে একটা ইউনিক গ্রুপের ব্লাড লাগে স্যার। বম্বে ব্লাড? হ্যাঁ স্যার। মা, আমার এত রক্তের কেন প্রয়োজন হয়? ভ্যাম্পায়ারদের তো রক্ত লাগে। আরে এগুলো তো সব কমিক্সে হয়। এখন তুমি একটু অসুস্থ, তো তাই তোমার ট্রিটমেন্টের জন্য একটু ব্লাড লাগবে। আর যখন তুমি ঠিক হয়ে যাবে তখন তোমার আর ব্লাডই লাগবে না, ঠিক আছে? এবার ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। ব্লাডের স্টক তো শেষ হয়ে যাচ্ছে, এরপর কি করব? হসপিটাল থেকে জব ছাড়ার সময় আমি সব ডোনারদের লিস্ট নিয়ে নিয়েছিলাম, যাদের বম্বে ব্লাড গ্রুপ। ওদের কারুর থেকে নিয়ে নেব। আচ্ছা শোনো, ওর মেডিসিনের কি হলো? ওষুধের দোকানের লোককে বলেছি কালকে চলে আসবে। দাদা, ওই ওষুধের অর্ডারটা দিয়েছিলাম, ওটা চলে এসছে? হ্যাঁ দাদা, 2 মিনিট দাঁড়ান। আরে মুকুন্দ, চলো। আপনি কে? আমরা তোমার অসুখের ট্রিটমেন্ট করতে এসেছি।
সিআইডি থেকে। স্যার, বল, ন্যান্সি আর মিনি কোথায়? বলবো না, আমার মেয়ে সম্পূর্ণ নির্দোষ। দেখ, তুই তো এমনিতেই জেলে যাবি। তুই যাওয়ার পর ন্যান্সি একলাকে মিনি দেখাশুনো করতে পারবে? এত দামি দামি ওষুধ, ব্লাড কোথা থেকে অ্যারেঞ্জ করবে ও? দেখো, যদি তুমি ওদের ঠিকানা বলে দাও তো আমরা কথা দিচ্ছি ওর ট্রিটমেন্ট আমরা করাবো। হ্যাঁ বলুন। সিআইডি। এসব কি করছেন? কি সরে যান আপনারা, না হলে কিন্তু আমি ওকে নিয়ে ঝাঁপ দেবো। কি করছেন? কি ও তো মারা যেতে পারে। ও তো এমনিতেই মরে যাবে। ও যদি ব্লাড না পায় তাহলে এমনিতেই মরে যাবে। রিল্যাক্স, কিচ্ছু হবে না। আমরা তোমাকে সাহায্য করতে এসেছি। কিভাবে করবেন আপনারা আমার সাহায্য? হ্যাঁ, বম্বে ব্লাড গ্রুপ আপনাদের? না দেখুন, আমাদের সঙ্গে একটু আগে মুকুন্দের দেখা হয়েছে। ও মার্কেটে গেছিল না বাচ্চাটার ওষুধ আনতে, তো কথা হয়ে গেছে আমাদের। সরে যান আপনারা, আমি বলছি বারবার, প্লিজ সরুন। না, কৃতিকা, না, না। একদম না। সরুন আমাকে, সরুন আমাকে। হ্যাঁ, আমরাই মেরেছি ওদের দুজনকে। আর আমার মেয়ের প্রাণ বাঁচানোর জন্য যদি আরো কাউকে মারতে হয় তাকেও মারবো। হসপিটালের লম্বা লিস্ট দেখেছেন আপনারা? আর যদি আমাদের নম্বর চলেও আসে, কোনো বড় লোককে নিয়ে নেবে ওরা। ততদিন আমরা কি করব? নিজেদের মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দেব? আর আমরা আসলে কাউকে মারতেও চাইতাম না, সাহায্য চেয়ে টাকা দিয়ে ব্লাড কিনছিলাম। কিন্তু ওই চন্দু প্রথমে আমাদের সস্তাতেই ব্লাড বিক্রি করত। তারপর আমাদের এই আর্থিক অবস্থা থেকে ওর লোভ বাড়ে আর আমাদের থেকে অনেক টাকা চাইছিল। তাহলে কি করতাম আমরা? ওকে মেরেই ব্লাড কালেক্ট করতে হলো আমাদের। আর প্রথম, আমার মেয়েকে রক্ত দান করার থেকে ও নিজের বন্ধুদের সঙ্গে ফরেন ট্রিপে যাওয়া বেশি জরুরি মনে করছিল। আমাদের কাছে আর কোনো রাস্তাই খোলা ছিল না। প্রথমে আমরা ওদের দুজনকে কিডন্যাপ করলাম, তারপর ওদের আমি অজ্ঞান করলাম, তারপর মেডিকেল প্রসিডিওর করে ওদের সমস্ত ব্লাড বের করলাম। তারপর আমি ওদের লাশের টুকরো করে শহরের বাইরের নদীতে ভাসিয়ে দিয়েছি। আর এই নদীটা জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার জন্য তোমাদের মনে হলো যদি ডেড বডি পাওয়া যায় তাহলে সবার মনে হবে জঙ্গলি পশুরাই ওদের মেরেছে। হ্যাঁ, আপনারা চাইলে আমাদের যা খুশি শাস্তি দিতে পারেন, কিন্তু প্লিজ আমাদের মেয়ের যেন কিছু না হয়। হ্যাঁ স্যার, আমি আপনাদের রিকোয়েস্ট করছি স্যার, প্লিজ। ওই বাচ্চাটার কোনো দোষ নেই স্যার। আপনাদের যা শাস্তি দেওয়ার আমাদের দিন, ওকে ছেড়ে দিন প্লিজ। মিনির চিন্তা তোমাদের করতে হবে না, ওর চিকিৎসা তো আমরা করব। তোমরা প্রথমেই ওকে সঙ্গ না দিয়ে যে অপরাধ করেছো তাতেই ও যথেষ্ট কষ্ট পেয়েছে। স্যার, হ্যালো স্যার। হ্যালো। আমি আপনাকে বাই বলতে এসেছি। আপনাদের সঙ্গে আরও একবার কাজ করতে পেরে আমার খুব খুব ভালো লেগেছে। তুমি চলে যাচ্ছ? দেখো সারিকা, তোমাকে আগে যেমন দরকার ছিল এখনো আছে। তুমি আমাদের এখানে জয়েন করছো না কেন? স্যার, থ্যাংক ইউ ফর ইউর অফার, কিন্তু আমি একজন প্রফেসর এখন। প্রফেসর হয়েছে তো কি হয়েছে? একজন প্রফেসরের আসল জায়গা তো তার স্টুডেন্টদের কাছে, তাই না? আরে এই সামান্য ব্যাপার, আমাদের এখানেও তো স্টুডেন্ট আছে, তাই না? একজন তো ভালো স্টুডেন্ট আছে, ডক্টর গার্গী। ও অনেক কিছু শিখতে পারবে তোমার থেকে। তুমি যেও না, কেমন? কিন্তু স্যার, আচ্ছা, একটা কাজ করো, যতদিন না পর্যন্ত একজন ভালো ফরেন্সিক এক্সপার্ট পাচ্ছি ততদিন তো তুমি থাকতে পারো। কি? প্লিজ ডক্টর সারিকা, থেকে যান না। সারিকা ম্যাম, থেকে যান না প্লিজ। কি? ঠিক আছে স্যার, যতদিন আপনারা কোনো এক্সপার্টকে না পাচ্ছেন আমি থেকে যাচ্ছি। ওয়েলকাম ব্যাক ডক্টর সারিকা ওয়ান্স অ্যাগেন টু সিআইডি। ওকে, থ্যাংক ইউ। সচিন, চলো। থ্যাংক ইউ ম্যাম। বেস্ট অফ লাক। কি ব্যাপার অভিজিৎ বাবু, মন খুব আনন্দ পেয়েছে মনে হচ্ছে। কোনো নতুন কেস পেয়েছেন নাকি? না না, আমার মনে হচ্ছে এখন সবকিছু ভালোই হবে। শ্রেয়া আর ওর মেয়েও ফিরে আসছে।
নাইস। আর সারিকাও আছে এখানে। আপনাকে দেখে এত ভালো লাগছে। হ্যাঁ সে তো বটেই। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, এসিপি স্যার যেন কোনো নতুন ফরেন্সিক এক্সপার্ট না পান, না হলে। আরে কি দয়া, বন্ধু হয়ে বন্ধুকে ভয় দেখাচ্ছ? আরে না না ভাই, এখন যখন এসেই গেছে, এত সহজে তোকে আমি যেতে দেব না। আচ্ছা